বাবা রকি, আমি আর তোর বাবা একটা দরকারে পাশের বনে যাচ্ছি, তুই সাবধানে থাকিস কেমন? মা বাবা, তোমরা পাশের বনে যাচ্ছ, কিন্তু তোমরা পাশের বন থেকে কখন আসবে? বাবা রকি, আমাদের কাজ শেষ হলে আমরা বিকেলের মধ্যে বাড়িতে ফিরে আসব, তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে, এবার তবে আমরা আসি। ঘরে একা থাকতে ভালোই লাগছে না, আমি বরং কনকের সাথে একটু আড্ডা দিয়ে আসি, তাহলে আর আমার একা একা লাগবে না, আর মনটাও ভালো হয়ে যাবে। আরে রকি তুই? হ্যাঁ কনক, আমি তোর সাথে একটু আড্ডা দিতে আসলাম। মা বাবা বাড়িতে নেই, পাশের বনে গেছে, তাই একা একা ভালোই লাগছিল না। ও আচ্ছা, এই ব্যাপার। ভালোই করেছিস আমার কাছে এসে, আমারও একা থাকতে ভালো লাগছিল না, এখন দুজনে জমিয়ে আড্ডা দিতে পারবো। এরপর কনক ও রকি বেশ কিছুক্ষণ আড্ডা দেয়, আর এভাবে দেখতে দেখতে বিকেল হয়ে আসে, কিন্তু রকির বাবা মা বাড়িতে ফেরে না, তাই রকি অনেক চিন্তা করতে থাকে। কি ব্যাপার, বিকেল হয়ে এলো, মা বাবা এখনো বাড়িতে আসছে না কেন? এবার যে মা বাবার জন্য আমার ভীষণ চিন্তা হচ্ছে, কি যে করি কিছুই যে বুঝতে পারছি না। আমি বরং আর কিছুক্ষণ অপেক্ষা করি, বাবা মা নিশ্চয়ই ফিরে আসবে। রকি যখন এসব কথা ভাবছিল, তখন বাইরে থেকে কেউ দরজা ধাক্কাচ্ছিল। মনে হচ্ছে বাবা মা ফিরে এসেছে, যাই আমি বরং দরজাটা খুলে দেই। এ কি আঙ্কেল, তুমি? হ্যাঁ আমি রকি, আমি তোকে একটা খবর দিতে এলাম, কিন্তু কি করে যে তোকে কথাটা বলি আমি তো বুঝতেই পারছি না। কি হয়েছে কবুতর আঙ্কেল? সেটা বলতে তোমার সংকোচ বোধ হচ্ছে, তুমি নির্দ্বিধায় বলতে পারো, আমি কিচ্ছু মনে করব না। আসলে রকি, তোর বাবা মা সহ আমিও পাশের বনে গিয়েছিলাম, কিন্তু এক দুর্ঘটনায় তোর বাবা মা মারা গেছে, সেটাই আমি তোকে বলতে এসেছি, না হলে তুই আবার টুনি ও টোনার জন্য চিন্তা করবি। কবুতর আঙ্কেল, এটা তুমি কি বলছো? বাবা মা মারা গেছে, এটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস না করলেও এটাই সত্যি রে বাবা, তোর বাবা মা আর এই পৃথিবীতে বেঁচে নেই, এটা তোকে মেনে নিতেই হবে, বুঝেছিস? এ কথা বলে কবুতর সেখান থেকে চলে যায়, আর রকি অনেক কাঁদতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। মা বাবা, তোমরা আমাকে একা রেখে কেন চলে গেলে? এখন আমি কি করব, কোথায় যাব, কিছু যে বুঝতে পারছি না। আমি ছোট বলে কেউ তো আমাকে একটা কাজও দিতে চায় না, আর কাজ না করলে আমি খাবোই বা কি? আমার যে বড্ড খিদে পেয়েছে। আমি বরং কাকুলি মাসির বাড়িতে যাই, কাকুলি মাসি নিশ্চয়ই আমাকে কিছু খেতে দিবে। এ কি রকি, তুই এই সময়ে আমাদের বাড়িতে কেন? কাকুলি মাসি, আমার বড্ড খিদে পেয়েছে, দয়া করে আমাকে কিছু খাবার খেতে দিবে। কি, তুই খাবারের জন্য আমার বাড়িতে এসেছিস? আমি কি তোর জন্য খাবার নিয়ে বসে আছি নাকি? হ্যাঁ, চলে যা বলছি, এখান থেকে চলে যা, এখানে কোনো খাবার হবে না। কবুতর আঙ্কেল, দয়া করে তুমি আমাকে একটু খাবার খেতে দিবে, আমার যে বড্ড খিদে পেয়েছে। বাবা রকি, আমার কাছে খাবার চাইছিস, কিন্তু আমার ঘরের সব খাবার যে শেষ হয়ে গেছে, এখন তোকে যে আমি কি খেতে দিব? কিন্তু এখন যে তোকে আমি কিছুই খেতে দিতে পারবো না রে বাবা। কবুতরের মুখে এমন কথা শুনে রকি আরো ভেঙে পড়ে, আর সেখান থেকে গিয়ে রকি একটা গাছের নিচে বসে কাঁদতে থাকে। কেউ আমাকে একটু খাবারও দিল না, বাবা মা ছাড়া আমাকে আর কেউ ভালোবাসে না। আর যদি বাবা মা বেঁচে থাকতো, তবে আমাকে কখনো এত কষ্ট করতে হতো না। মা বাবা, আমি তোমাদের কাছে যেতে চাই, তোমরা আমাকে তোমাদের কাছে নিয়ে যাও।
রকি যখন এসব ভেবে কাঁদছিল তখন সেখানে প্রকৃতি মাতা আসে আর রকিকে বলতে থাকে, কি হয়েছে বাছা, তুই এভাবে কাঁদছিস কেন? কিসের এত দুঃখ তোর? কে তুমি? আর আমার দুঃখের কথা শুনে তুমি কি করবে? আমি হলাম প্রকৃতি মাতা, আমি তোর দুঃখের কথা শুনতে চাই। এরপর রকি প্রকৃতি মাতাকে সব কথা খুলে বলে আর সব শুনে প্রকৃতি মাতা বলতে থাকে, আহারে, তোর তো দেখছি অনেক কষ্ট। হ্যাঁ, আমার অনেক কষ্ট, তাই আমি আর বাঁচতে চাই না। এমন কথা বলতে নেই বাছা, তুই কষ্ট পাস না, আমি তোকে সাহায্য করব। বল, তোর মনের ইচ্ছা কি? আমি তোর মনের ইচ্ছা পূরণ করব। আমার টাকা নেই বলে কেউ আমাকে সাহায্য করে না, কেউ আমাকে ভালোবাসে না, তাই আমি তোমার কাছে এমন কিছু চাই যাতে আমার অনেক টাকা থাকে আর সবাই আমাকে দাম দেয়। আমার মনের ইচ্ছা, আমি যেন যে জিনিসটাতে হাত দেই সেটা যেন সোনার হয়ে যায়। তুমি আমাকে এই আশীর্বাদ করো। আচ্ছা বেশ, আমি তোকে আশীর্বাদ করলাম, তুই যেই জিনিসটাতে হাত দিবি সেই জিনিসটা সোনার হয়ে যাবে। এবার তুই বাড়িতে ফিরে যা। এ কথা বলে প্রকৃতি কন্যা সেখান থেকে চলে যায় আর রকিও মনে মনে খুশি হয় এই ভেবে যে রকিকে এখন সবাই অনেক ভালোবাসবে। রকি তার বাড়িতে ফিরে আসে। আমি চাই আমার এই ভাঙা ঘরটা সোনার হয়ে যাক। রকি এ কথা বলার সাথে সাথে রকির ভাঙা ঘরটা সোনার ঘরে পরিণত হয়। শুধু তাই নয়, ঘরের সমস্ত জিনিসও সোনায় পরিণত হয়। আর কিছুক্ষণের মধ্যে বনের পাখিরা রকির সোনার ঘর দেখে রকির কাছে আসে। বাবা রকি, তোর ভাঙা ঘরটা কি করে সোনার ঘরে পরিণত হলো? রকি কবুতর ও বনের পাখিদের সব কথা খুলে বলে আর সব শুনে কবুতর বলতে থাকে, আরে বাহ, তাহলে তো ভালোই হলো। তুই এখন বনের পাখিদের সাহায্য করতে পারবি আর সবাই তোকে অনেক ভালোবাসবে। সত্যি সবাই আমাকে অনেক ভালোবাসবে, তাই আমি বনের সব পাখিকে সাহায্য করব আর পুরো বনকে সোনার বনে পরিণত করব। এরপর রকি পুরো বনকে সোনার বনে পরিণত করে দেয় আর বনের পাখিরা সোনার বাড়ি পেয়ে অনেক খুশি হয়ে যায়। তখন রকির কাছে এক বৃদ্ধ পাখি আসে। এটা তুই কি করলি রে বাবা? আমি তো শুধু বনের পাখিদের সাহায্য করেছি। না বাবা, দেখ, জল পর্যন্ত সোনা হয়ে গেছে আর খাবারও। আমরা তো পাখি, খাবার আর জল ছাড়া কি করে বাঁচবো বল? এভাবে তো পুরো বন ধ্বংস হয়ে যাবে। এটা তো আমি ভাবিনি, আমি শুধু ভেবেছি আমি যদি বনের পাখিদেরকে সাহায্য করি তবে ওরা আমাকে অনেক ভালোবাসবে, তাই সবকিছু সোনার বানিয়ে দিয়েছি। বাবা, তুই এবার সবকিছু আগের মতো করে দে। কিন্তু আমি তো সবকিছু আগের মতো করতে পারবো না, আমি শুধু জিনিস সোনায় পরিণত করার আশীর্বাদ পেয়েছি। এখন আমি সবকিছু আগের মতো করবো কি করে? আমি ভেবেছিলাম টাকার অভাব না থাকলে সবার ভালোবাসা পাবো, কিন্তু এসব আমি কি করলাম? হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে ক্ষমা করে দাও। রকি এ কথা বলার সাথে সাথে বৃদ্ধা পাখি প্রকৃতি মাতার রূপ ধারণ করে। তুই তোর ভুল বুঝতে পেরেছিস, জীবনে টাকার থেকে বেশি ভালোবাসা ও যত্নের প্রয়োজন, তাই আমি তোর কাছ থেকে আমার দেয়া আশীর্বাদ ফিরিয়ে নিচ্ছি। আর এই বন আবার আগের মতো হয়ে যাবে। আর আমি তোকে আশীর্বাদ করছি, তুই জীবনে সব সময় ভালোবাসা ও যত্ন পাবি। তোর জীবন সব সময় খুশিতে ভরা থাকবে। এ কথা বলে প্রকৃতি মাতা সেখান থেকে চলে যায় আর সবকিছু আগের মতো হয়ে যায়। আর কবুতর রকির কাছে আসে। বাবা রকি, আমার কোনো সন্তান নেই, তাই আজ থেকে তুই আমার সন্তান আর আমি তোর বাবা। আমি তোকে অনেক ভালোবাসবো। সত্যি বলছো? তুমি আমাকে অনেক ভালোবাসবে? হ্যাঁ রে বাবা, আমি তোকে অনেক ভালোবাসবো। এরপর রকি কবুতরকে জড়িয়ে ধরে আর কবুতরকে বাবা হিসেবে পেয়ে রকি অনেক খুশি হয়। সমুদ্রের তীরে ঘেরা এক গভীর অরণ্যের দক্ষিণে অবস্থিত
এক ছোট্ট বন। এই বনে পক্ষীকুলের পাশাপাশি অন্যান্য পশু পাখিরও বসবাস ছিল। এই বনেই টোনা তার পরিবারকে নিয়ে সুখে দিন কাটাতো। আরে টোনা, তোর জমিতে দেখছি এবার কলার চারাগুলো বেশ ভালো সতেজ আর তরতাজা হয়েছে। কদিন পরেই তো গাছে কলা ধরবে। গাছগুলো দেখেই বোঝা যাচ্ছে এবার তোর কলার ফলন বেশ ভালো হবে। সবই বিধাতার ইচ্ছা। তা তুমি এই অসময়ে সাইকেল নিয়ে যাচ্ছ কোথায় তোতা দাদা? বাজারে যাচ্ছি, বউয়ের বায়না সে লাউ চিংড়ি খাবে, তাই লাউ চিংড়ি নিতে যাচ্ছি। চলি টোনা, দেরি হলে বউ আবার রণচণ্ডীর মতো রূপ ধারণ করবে। তোতা দাদা একটু দাঁড়াও, আমার জমির কাজ তো প্রায় শেষ। তুমি তো বাজারের দিকেই যাবে, আমাকেও নিয়ে যাও। আমি একটু কালুর সারের দোকানে যাব। আচ্ছা ঠিক আছে, সাইকেলের পেছনে উঠে পড়। এরপর টোনা তোতার সাইকেলের পেছনে উঠে বসে আর তোতা টোনাকে কালুর দোকানে নামিয়ে দিয়ে বাজারের দিকে চলে যায়। আরে টোনা তুই, তা কি লাগবে তোর? আমাকে ইউরিয়া সার আর পটাশিয়াম সার দাও তো, প্যাকেট দিও কিন্তু। ও সার নিবি, দাঁড়া এনে দিচ্ছি। তা টোনা, এবার বুঝি তোর কলার বাগানে ফলন ভালো হয়েছে? হ্যাঁ, সে তোমাদের দোয়ায় এবার ফলন আগের থেকে বেশ ভালো হয়েছে। ভালো তো হবেই, তোর জমিটা তো একদম খাসা, রাস্তার ধারে, তারপর আবার সাঁটানো রোদও পায়, জমির মাটিও উর্বর। এমন জমির ফলন তো ভালো হবেই। এই নে তোর সারের প্যাকেট। এরপর টোনা ভালো করে সারের প্যাকেট দেখে বলে, কালু দাদা, এই সারগুলোর তো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এগুলো জমিতে দেয়া যাবে না। এই টোনাটা বড্ড চালাক, ভাবলাম এর ঘাড়ে এই নষ্ট সারগুলো গছিয়ে দিব, তা নয় ধরে ফেললো। কি, এগুলোর মেয়াদ নেই? আমি তো খেয়ালই করিনি। দে দে প্যাকেটগুলো দে, আমি তোকে ভালো প্যাকেট দিচ্ছি। আর শোনো, এইসব মেয়াদ উত্তীর্ণ সার বড় পুকুরে ফেলে দিয়ে এসো। মেয়াদ উত্তীর্ণ সব জিনিসই পরবর্তীতে বিষ হয়ে যায়। সততার সাথে সব সময় ব্যবসা করতে হয়, বুঝেছো? বুঝেছি রে, এই নে এগুলো ভালো সারের প্যাকেট। এরপর ভালো সারের প্যাকেট নিয়ে টোনা চলে যায় আর এদিকে কালু রাগে ফুঁসতে থাকে। এ কি, ভালো আকাশটা হঠাৎ কালো মেঘে ছেয়ে গেছে, দেখে তো মনে হচ্ছে এক্ষুনি ঝড় উঠবে। ঝড় বৃষ্টির আগেই সার নিয়ে বাড়িতে ফিরতে হবে। টোনা দ্রুত উড়ে বাড়ির দিকেই যাচ্ছিল, কিন্তু মাঝপথে যেতেই প্রচন্ড বেগে বাতাস বইতে শুরু করে আর সাথে শুরু হয় প্রবল বৃষ্টি। এই দুর্যোগের সময় আর সামনের দিকে যাওয়া ঠিক হবে না। সামনের ওই বটগাছটার নিচে আশ্রয় নেই। এরপর টোনা ওই বটগাছের নিচে আশ্রয় নেয়। বাইরে তো অনেক বাতাস বইছে, নিশ্চয়ই গাছের নিচে অনেক আম পড়েছে। যাই, আমগুলো কুড়িয়ে নিয়ে আসি। একে এত ঝড় বৃষ্টি হচ্ছে আর গাছের নিচে একটা আমও পড়েনি, আমার ভাগ্যটাই খারাপ। একে দূরে ওটা কি পড়ে আছে? এটা তো একটা মাদুর। এটা কি জাদুর মাদুর? টুকি মাদুরে উঠে দাঁড়াতেই জাদু মাদুরটি উড়ে তাকে মেঘের রাজ্যে নিয়ে যায়। মেঘের রাজ্যে এসে টুকি তো ভীষণ খুশি হয়। কি সুন্দর মেঘের রাজ্য! একে আমি কি দেখছি? কত বড় আম গাছ, কিন্তু আম গাছে আমের সাথে কলাও ধরেছে। কি অদ্ভুত, আম গাছে আবার কলা ধরেছে। আমি গাছে সব আমার কলা পেড়ে বাড়িতে নিয়ে যাই। আরে এসব আমার কলা আমার, এগুলো আমি বাড়িতে নিয়ে যাব, এগুলো আমি বাড়িতে নিয়ে যাব। টুকি, টুকি, হ্যাঁ টুকি, বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস। টুকি, হ্যাঁ টুকি। টনিটাকে টুকির ঘুম ভেঙে যায় আর সে নিজেকে বিছানায় দেখে বলে, তবে এতক্ষণ আমি স্বপ্ন দেখেছি। তুই এখানে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিস আর আমি চিন্তায় শেষ হয়ে যাচ্ছি। তোর বাবা এখনো ঘরে ফেরেনি, চল তোর বাবাকে খুঁজতে যেতে হবে। হে কি, তোমার কি হয়েছে? অটো নিয়ে ফেরার সময় দেখি টোনা একটা ডালের নিচে পড়ে চিৎকার করছে, তাই তো তাকে উদ্ধার করে এখানে নিয়ে এলাম। টোনা ডানায় ও পায়ে আঘাত পেয়েছে, ওর এখন বিশ্রামের প্রয়োজন।
এরপর টুনি টোনাকে নিয়ে ঘরে চলে যায়। টোনা ডানা আর পায়ে আঘাত পাওয়ার কারণে শয্যাশায়ী হয়ে পড়ে, যার কারণে পুরো সংসারের দায়িত্ব টুনির ঘাড়ে এসে পড়ে। টুকি, ঘরে যা টাকা পয়সা ছিল সবই তো তোর বাবার চিকিৎসার পিছনে শেষ হয়ে গেছে। তাই ভাবছি আমি এবার জমির কলা বাগানের হাল ধরবো। চল টুকি মা, কলা বাগানে যাই। টোনার অসুস্থতার জন্য তো জমিতে যাওয়াই হয়নি। হে কি, কলা গাছগুলোর এ কি অবস্থা হয়েছে! যত্ন পরিচর্যার অভাবে গাছগুলো নেতিয়ে পড়েছে। কলাগুলো কেমন ফ্যাকাশে হয়ে গেছে। মনে হচ্ছে জমিতে সার দিতে হবে। নে মা, তাড়াতাড়ি কাজ কর। তারপর মা মেয়ে কাজ করতে শুরু করে, আর কাজ শেষে তারা দুজন কালুর দোকানে যায় আর তার কাছে জমির জন্য সার চায়। তোমরা এলে যে, টোনা কোথায়? অনেকদিন থেকে দেখছি না যে টোনাকে। এরপর টুনি কালুকে সমস্ত কথা খুলে বলে। টুনির কথা শুনে কালু মনে মনে ভাবতে থাকে, টোনার ওই জমির ওপর তো আমার অনেক দিনের লোভ। এই সুযোগ ওই জমি হাতিয়ে নেবার। বলছি টুনি, তুই মেয়ে পাখি, জমি চাষ করা তোর কর্ম নয়। তুই বরং জমিটা বিক্রি করে দে, এতে করে টোনার চিকিৎসাও হবে আর তোদের ঘরেও কিছু টাকা আসবে। এসব তুমি কি বলছো কালু দাদা? ওই জমি আমাদের একমাত্র সম্বল। ওই জমি আমি কিছুতেই হাতছাড়া করব না। আমার কষ্ট হলেও আমি ওই জমিতে চাষ করব। ভালো একটা কথা বললাম, মূল্য দিলি না। এজন্য সকলে বলে যেচে অন্যের উপকার করতে নেই। এরপর টুনি সারের প্যাকেটগুলো নিয়ে বাড়িতে চলে যায়। আর এদিকে ওই টুনিকে নষ্ট মেয়াদ উত্তীর্ণ সার দিয়েছি, আর ও বুঝতেও পারেনি। এবার ওই সার জমিতে দিলে ওর সব কলা গাছ মরে যাবে, আর তখন বাধ্য হয়ে টুনিকে জমি বিক্রি করতে হবে, আর আমি অল্প টাকা জমিটা কিনে নিব। এদিকে টুনি জমিতে সার ছিটিয়ে বাড়িতে চলে যায়। আর পরের দিন যখন সে জমিতে আসে সে অবাক হয়ে যায়। হে, আমাদের কি সর্বনাশ হলো! গাছের সব কলাই তো পচে গেছে। এবার আমি কি করে সংসার চালাবো, আর কি করে এবার ঋণ শোধ করবো? হায় হায় রে, এত বড় সর্বনাশ হয়ে গেল আমাদের। কেঁদো না মা, কেঁদো না। দেখো, সৃষ্টিকর্তা সব ঠিক করে দিবেন। স্বপ্নের মতো যদি আজকেও আমি মেঘের দেশে যেতে পারতাম, তবে ওই আম গাছে ধরা কলা আমি সব নিয়ে আসতাম, আর বাজারে বিক্রি করে সংসার চালাতাম। কিন্তু স্বপ্ন তো আর সত্যি হয় না। তারা যখন জমির সামনে এসে বসে কাঁদছিল, তখন সেখানে মেঘে ভেসে এক মানব কন্যা আসে। কে তুমি? তুমি কি সুন্দর দেখতে! তুমি কি মেঘকন্যা? না, আমি হলাম স্বপ্নকন্যা। আমি তোমার স্বপ্ন সত্যি করতে এসেছি। এরপর স্বপ্নকন্যা তার জাদু বলে টুনির জমিতে আম গাছ রোপণ করে দেয়। প্রত্যেকটা আম গাছে কলা ধরা দেখে টুকি তো ভীষণ অবাক হয়ে যায়। মা দেখো, এটা তো আমি স্বপ্নে দেখেছিলাম। আমার স্বপ্ন তো সত্যি হয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ স্বপ্নকন্যা। তোমরা ভালো থেকো, তোমাদের আর কোনো অভাব থাকবে না। চল মা, আম গাছ থেকে কলাগুলো তুলে নেই। এগুলো বাজারে বিক্রি করতে হবে। না না, এ হতে পারে না। এত কিছু করেও ওই টুনির কাছ থেকে জমিটা নিতে পারলাম না। না কালু, না, হাল ছাড়লে চলবে না। আমি ওই টুনির জমির ফসল আবার নষ্ট করব। এই বলে কালু বিষাক্ত সার নিয়ে টুনির জমিতে যায়। তখনই কালুকে টুনি ধরে ফেলে। এবার আমি ভালো করে বুঝতে পারছি, তুই আমাকে ভেজাল সার দিয়েছিলি, তাই তো আমার কলা গাছগুলো নষ্ট হয়ে গিয়েছিল। আর আজকে আবার এসেছিস আমার জমির আম গাছ নষ্ট করতে। তোর মতো অসৎ ব্যবসায়ী এ বনের জন্য নিরাপদ নয়, তাই তোকে আমি পুলিশে দিব। এরপর টুনি কালুকে পুলিশে ধরিয়ে দেয়। দেখলে তো বন্ধুরা, অন্যের ক্ষতি করে কখনোই পার পাওয়া যায় না। একদিন না একদিন তার শাস্তি ঠিকই পেতে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো।